আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডন বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখেন। আমরা ধারণকৃত পুরো বক্তব্যটি এখন প্রচার করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং একই সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যত শহীদ, যত মানুষ তাদের জীবনকে আত্মোৎসর্গ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি আজকে শুরু করছি আপনাদের সামনে। বক্তব্যের শুরুতে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপি যুবদল, ছাত্রদল সহ মহিলা দল সহ স্বেচ্ছাসেবক সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমার সামনে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আজকে এখানে সন্ধ্যা থেকে আমরা অনেক বক্তার অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি। যেহেতু আজকে এটি শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেজন্য তাকে ঘিরেই মূলত আলোচনাগুলো হয়েছে। কিন্তু একজন বক্তা এখানে বলে গেছেন, শহীদ জিয়া শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি যেমন একজন মুক্তিযোদ্ধা, তিনি যেমন একই সাথে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন একই সাথে রাজনীতিবিদও ছিলেন। কাজেই একটি ছেড়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করলে আলোচনা পরিপূর্ণতা পাবে না। সেজন্য আমরা যদি আলোচনা করতে চাই শহীদ জিয়াকে নিয়ে, একজন রাজনীতিবিদ হিসাবে তাকে আমাদের দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম একজন রাষ্ট্রনায়ক হিসাবে তাকে আমাদের দেখতে হবে, অ্যাট দ্য সেম টাইম একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদেরকে দেখতে হবে। এবং যেহেতু উনি রাষ্ট্রনায়ক ছিলেন, সেই জন্য তার রাষ্ট্র পরিচালনা চলে আসবে সেই সময়কার কীভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল। যেহেতু উনি একজন রাজনীতিবিদ ছিলেন সেই কারণে, এবং উনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করে গেছেন, যেই দলটি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং যেই দলটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সেই জন্য রাজনীতিবিদ হিসাবে যখন ওনাকে আমরা আলোচনা করব, তখন তৎকালীন এবং বর্তমান উভয় পরিস্থিতি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা হিসেবে যখন ওনাকে আমরা তুলে ধরব, তখন মুক্তিযুদ্ধের আগে পিছের যতগুলো ঘটনা আছে, প্রাসঙ্গিক ঘটনা আছে, সবগুলো নিয়েই তাকে আমাদের আলোচনা করতে হবে। তো আমি একরকম মানসিক প্রস্তুতি নিয়ে এখানে এসেছিলাম যে আলোচনা কিভাবে শুরু করব, কিন্তু সেটাতে সামান্য একটু ব্যাঘাত হয়েছে। একটু অন্যভাবে আপাতত শুরু করতে হচ্ছে আমাকে। কেন? যখন এখানে বসে, এই মঞ্চে বসে যখন আমি অন্য বক্তাদের বক্তব্য শুনছিলাম, সেই সময় আমার কাছে ছোট্ট একটা কাগজ, একটা ইয়াং ছেলে, নতুন প্রজন্মের একজন ছেলে, যুবক, আমার কাছে এই কাগজটি, এই চিরকুটটি লিখে পাঠায়। চিরকুটটিতে খুব সংক্ষেপেই সে দুটো লাইন লিখেছে। আমার কাছে লাইন দুটো খুব সিম্পল লাইন, কিন্তু এই লাইন দুটো যদি কেউ পড়ে
এবং লাইন দুটো পড়ার পরে প্রতিটা লাইনের জন্য 30 সেকেন্ড করে যদি, অর্থাৎ 2 লাইনের জন্য 1 মিনিট সময় দেয়, তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে শহীদ জিয়া এবং অন্য রাজনীতিকদের পার্থক্য, ভিতরে পার্থক্য। শহীদ জিয়ার সকল দেশ নিয়ে সকল কার্যক্রম একজন রাজনীতিবিদ হিসাবে, এবং সেই সময়কার অন্য রাজনীতিবিদদের সকল কার্যক্রম, শহীদ জিয়ার মুক্তিযোদ্ধা হিসাবে ভূমিকা এবং অন্যদের ভূমিকা, রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ জিয়ার ভূমিকা, তৎকালীন বা সেই সময়ের আগে পিছিয়ে যারা রাষ্ট্রনায়ক ছিল তাদের ভূমিকা। আমি লাইন দুটো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ছেলেটির নাম বলি যে দিয়েছে, তার নাম হচ্ছে রাজ হাসান। ভাই তুমি কোথায়? কোনায়? আচ্ছা, সবার সামনে আসো তুমি একটু, আমি চাই সবাই তোমাকে দেখুক। এদিকে আসো, তুমি মঞ্চে আসো, কমের চলে আসো, আসো এখানে দাঁড়াও 1 মিনিটের জন্য। এই সেই রাজ হাসান। আমি জানি না ও কেন আমার কাছে পাঠিয়ে, তবে আমি এতটুকু বুঝতে পারি যে ওর সমগ্র চিন্তা দিয়ে, ও যে দলকে ভালোবাসে, শহীদ জিয়ার যে 19 দফা শহীদ জিয়ার যে রাজনৈতিক আদর্শ, এটিকে সে মর্মে মর্মে উপলব্ধি করেছে বলেই আজ আমার কাছে এই লাইন দুটো সে পাঠিয়েছে। কি লিখেছে আসো, তুমি নিজে পড়ো, তুমি কি লিখেছো, আসো ক্যামেরা। এটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতের ঘটনা নিয়ে লেখা। একজন ব্যাগ গুছিয়ে পাকিস্তান আর্মির অপেক্ষা করছিলেন, আরেকজন কালুরঘাট থেকে ঘোষণা দিয়ে পুরো বাংলাদেশকে জাগিয়ে দিয়েছিলেন। পার্থক্যটা এখানেই। থ্যাংক ইউ, বসো। আচ্ছা ঠিক আছে, বসো তুমি এখন। আপনারা কি রাজের কথাটা বুঝতে পেরেছেন? আমরা যদি রাজের কথাটা অনুভব করি, মন দিয়ে রিয়েলাইজ করি, আমাদের সমগ্র আলোচনা, সকল লাইনগুলো, সকল শব্দগুলো কিন্তু এই দুটো লাইনের মধ্যেই চলে আসে। আসুন, ঠিক আছে। তো এখন আমরা রাজের কথা দিয়ে শুরু করলাম। এখন বিস্তারিত আর একটু আলোচনায় যাই আমরা। আপনারা দেখবেন এই যে উর্দু শব্দের নামধারী যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগ, এই দলটি কিন্তু যখন মঞ্চে দাঁড়ায়, তাদের নেতানেত্রীরা দাঁড়িয়ে শহীদ জিয়া বা বিএনপির প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে, দেশনেত্রী সম্পর্কে বিভিন্ন রকম আজে বাজে কথা বলতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে। শহীদ জিয়া সম্পর্কে যখন তারা বলে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, কিন্তু শহীদ জিয়ার কোনো পলিসি নিয়ে তারা কোনো কথা বলে না। এখন কেন বলে না, আসুন সংক্ষেপে আমরা সেটি দেখি। আমি মনে করি শেখ মুজিবের 40 বছরের রাজনীতি, 40 বছরের রাজনীতি শহীদ জিয়ার মাত্র প্রায় 4 বছরের রাজনীতির সম্মুখে হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহীদ জিয়ার 4 বছরের রাজনীতি হুমকি হয়ে দাঁড়িয়েছে শেখ মুজিবের 40 বছরের রাজনীতির কাছে। কেন? তারা কিন্তু কোনো পলিসি নিয়ে কীভাবে কথা বলবে? শহীদ জিয়ার শিক্ষানীতি নিয়ে কথা বলবে? গণশিক্ষা কর্মসূচি নিয়ে কথা বলা সম্ভব না। গণশিক্ষা কর্মসূচি কী ছিল? সমগ্র জাতিকে শিক্ষিত করে তোলা। অপরদিকে আমরা শেখ মুজিবের সময় কি দেখি? এখানে কয়েকজন মুরব্বী উপস্থিত আছেন, আমরা যদি ওনাদের কাছে জানতে চাই, ওনারা পরিষ্কারভাবে বলে দিতে পারবেন যে 72-73 সালে আমরা শুনেছি যে ছেলেপেলেরা যখন পরীক্ষা দিত, যারা নকল করতে চেত, স্টুডেন্ট না কিন্তু পরীক্ষা দিতে চেত, তারা বলে টেবিলের উপরে রিভলভার রেখে পরীক্ষা দিত, যাতে নকল করতে গেলে শিক্ষকরা যাতে তাদেরকে কিছু বলতে না পারে। এখানে একজন আমি মুরব্বীকে দেখতে পাচ্ছি। মুরব্বী, আমি কি সঠিক বলেছি না ভুল আছে? একটু কি দাঁড়িয়ে বলবেন আমার কথাটা কি সঠিক? এরকম ঘটনা কি সেই সময় ছিল? এই ছিল। থ্যাংক ইউ সো মাচ। বসেন দয়া করে। শিক্ষা পলিসি যদি সংক্ষেপে আমরা দেখি, এই ছিল তখন শিক্ষার অবস্থা, এবং ঠিক একই রকম অবস্থা আজ আমরা শেখ মুজিবের কন্যা রং হেদের অবৈধ শেখ হাসিনার সময় একই ঘটনার সময় দেখা যাচ্ছে। আসুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের ইতিহাসের পাতা ঘাটার দরকার নেই বলে আমি মনে করি।
অর্থাৎ শেখ মুজিবের সময় দেশ স্বাধীনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী ছিল সেটি যদি জানতে হয়, আমি নতুন প্রজন্মকে আহ্বান বলবো যে তোমরা বর্তমান পত্রপত্রিকাগুলো দেখো, পত্রপত্রিকাগুলো দেখলেই তোমরা অনেকটা ফটোকপির মতন বুঝতে পারবে যে তৎকালীন সময়ে কী ছিল। এখানে যারা মুরব্বী আছেন, দেশে যারা মুরব্বী আছেন, তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে খুব একটা তফাৎ নাই। তখন হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছাপা হতো, খুন খারাপি, গুণ, খুন, ধর্ষণ, এই নিউজগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছাপা হতো। এখন শেখ হাসিনার সময় যেহেতু ডিজিটাল করছে, একটু রঙিন কালার ছাপা হয়। এই যা ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আসেন, বাংলাদেশকে আমরা জানি কৃষকের দেশ, কৃষি নির্ভরশীল বাংলাদেশ। শেখ মুজিবের সময় সেই কৃষির তথবৈচ অবস্থা হয়েছিল। কৃষিপ্রধান বাংলাদেশে প্রায় ৭৪ সালে দুর্ভিক্ষ হয়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমরা কি দেখি, তার কয়েকদিন পরেই শহীদ জিয়ার সময় আমরা দেখেছি যে সেই বাংলাদেশ, কৃষিপ্রধান বাংলাদেশকে সত্যিকারভাবে কৃষকদেরকে সাহায্য করার মাধ্যমে শহীদ জিয়া শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই করেননি বাংলাদেশকে সেই সময়, বরং খাদ্য বিদেশে রফতানি করা হয়েছিল। আসেন, এরপরে যদি আমরা দেখি শিল্প ব্যবস্থা, আমরা কি দেখেছিলাম, যুদ্ধের আগে, স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশে যে কয়টি কলকারখানা ছিল, মোটামুটিভাবে কলকারখানাগুলো সে সময় চলত, শ্রমিকরা কাজ পেত। কিন্তু দেশ স্বাধীনের পরে যখন এই শেখ মুজিব বা তার দলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব নিল, তারা পড়ল, সেই সময় আমরা দেখলাম প্রত্যেকটা কলকারখানা, পত্রপত্রিকায় যে আমরা দেখি, এভিডেন্স যা দেখি, প্রত্যেকটি কলকারখানা প্রায় ধ্বংসে পরিণত হলো। প্রত্যেকটি কলকারখানা বন্ধ হয়ে গেল, শ্রমিকরা বেকার হয়ে গেল। জুট মিলগুলোতে দেখলাম কয়দিন পর পর আগুন ধরে যেতে লাগলো। পত্রপত্রিকাগুলো যদি বের করা হয় তাহলে এই নিউজগুলি দেখা যায়। অথচ শহীদ জিয়ার সময় আমরা দেখলাম ধীরে 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 আবার দেশে কলকারখানাগুলো স্থাপিত হতে লাগলো। শুধু স্থাপিত হতে লাগলো না, কলকারখানা চলতে লাগলো, উৎপাদন হতে লাগলো। আমরা এই যে একটু আগে এখানে ব্যারিস্টার অসীম একটি কথা বলে গেছেন, ওনার শ্বশুর জনাব মান্নান সাহেবের একটি উদাহরণ দিয়ে গেছেন, একটি ঘটনার উদাহরণ। এই যে বাংলাদেশে যে অন্যতম সবচেয়ে বড় রফতানি খাত, বর্তমানে বাংলাদেশের যে অন্যতম সবচেয়ে বড় রেমিটেন্স যেই সেক্টর থেকে আসে, গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার সময় স্থাপিত হয়েছিল। এই গার্মেন্ট শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আমরা যদি শুধু তাই নয়, বাংলাদেশের অন্যতম আরেকটি সবচেয়ে বড় রেমিটেন্সের খাত বা বৈদেশিক মুদ্রা অর্জনের খাত বলতে পারবেন কোনটি? ম্যান পাওয়ার বা মানুষ, এই যে স্কিল মানুষ বিদেশে রফতানি করা, আনস্কিলডও আছে এর মধ্যে অবশ্য। এই যে এটিও সূচিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আপনারা আসুন, আজকে যদি আলোচনা করতে হয়, আসুন পলিসি ওয়াইজ চিন্তা করুন, পলিসি ওয়াইজ আলোচনা করুন। আমি বাজি ধরে বলতে পারি যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি 5টা পলিসি দিতে পারবে না যে শেখ মুজিব করেছিল, যেই 5টা পলিসি যেগুলো দেশের মানুষের উপকারে লেগেছিল। এরকম কোনো পলিসি গ্রহণ করার মতন ক্যাপাবিলিটি, যোগ্যতাই তাদের ছিল না। এবং সেই কারণেই শেখ মুজিবের 40 বছরের রাজনীতি হুমকির মুখে পড়ে গেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র 4 বছরের রাজনীতির কাছে। সবচাইতে বড় পার্থক্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে সবচাইতে বড় পার্থক্য কোনটা জানেন? বড় পার্থক্য হচ্ছে যেই শেখ মুজিব তার সারা জীবনের রাজনীতিতে গণতন্ত্র 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 বলে চিৎকার করেছিল, যখন ক্ষমতায় আসার 2 বছরের মাথায়, 3 বছরের মাথায় সে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং গলা টিপে হত্যা করে বাকশাল রচনা করেছিল। শেখ মুজিবের রাজনৈতিক জীবনের মূল আদর্শ কিন্তু নট আওয়ামী লীগ, বাট ইট ওয়াজ বাকশাল, বিকজ রাজনৈতিক জীবনে সে কিন্তু আওয়ামী লীগকে জন্ম দেয়নি। তার রাজনৈতিক জীবনে সে যদি কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন জন্ম দিয়ে থাকে সেটি ছিল বাকশাল।
যে সারা জীবন বলেছে সে সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, জানি না কতটুকু লেখার ওনাদের সুযোগ আছে বা সাহস আছে বা সদিচ্ছা আছে, কিন্তু সেই সংবাদপত্রের স্বাধীনতাকেও গলা টিপে হত্যা করেছিল সেদিন শেখ মুজিব। এবং পার্থক্যটা এখানেই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, যত দ্রুত সম্ভব হয়েছে উনি সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন দেশের মানুষের কাছে। শুধু গণতন্ত্রকে ফিরিয়ে দেননি, উনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, যেখানে শেখ মুজিব সকল দলগুলিকে নিষিদ্ধ করেছিল, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে আবার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন রাজনীতি করার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আজকে এখানে যেরকম অসীম ঘটনাটা তার গার্মেন্টসের ঘটনায় বলে গিয়েছিল যে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী আজকে চাকরি পেয়েছে। আজকে অনেক গার্মেন্টস মালিকরা BMW মার্সিডিজ চালাচ্ছে, বিকজ সেদিন শহীদ জিয়া পলিসি গ্রহণ করেছিল বলেই তারা আজকে এইসব গাড়ি চালাতে পারছে, তারা আজকে এইসব ব্যবসা করতে পারছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টসের এই পলিসি নিয়েছিলেন বলেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন সংবাদপত্রকে উন্মুক্ত করে দিয়েছিলেন, কারণ উনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন। সেই জন্যই আজকে আমার এখানে বসে থাকা অনেক সাংবাদিক বন্ধুরা সাংবাদিকতা করতে পারছেন। কাজেই সাংবাদিকতা করতে পারছেন। অনেক বড় বড় সাংবাদিক আজকে দেশে যেগুলা ঘটনা ঘটছে, অনেক সাংবাদিক বন্ধুরা সেগুলা দেখতে পান না। তারা শুধু দেখতে পান বিএনপি কি দোষ করলো, ভুল করলো, অন্যায় করলো, ত্রুটি করলো। কাজেই এইটি তাদের বিবেকের কাছে প্রশ্ন যে দেখার দৃষ্টি কি এক চোখ দিয়ে দেখবেন না দুই চোখ খুলে দেখবেন। এখন এই যে সেজন্যই খুব সংক্ষেপে যদি বলতে হয়, বাংলাদেশের উন্নয়নের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের জাতীয় সংহতির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আসুন প্রিয় নেতৃবৃন্দ, আমরা সংক্ষেপে শহীদ জিয়ার 4 বছরের রাজনীতি এবং সংক্ষেপে আমরা শেখ মুজিবের 40 বছরের রাজনীতির খুব সহজ একটি পার্থক্য আলোচনা করলাম। যেহেতু আমি আলোচনার শুরুতে বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাধারে রাষ্ট্রনায়ক ছিলেন, রাজনীতিবিদও ছিলেন, কাজেই ওনাকে নিয়ে যখন আলোচনা করতে হয় তখন তৎকালীন রাজনীতি, বর্তমান রাজনীতি উভয়ে চলে আসে। কথা প্রসঙ্গে আমি বলেছি যে তৎকালীন পত্রপত্রিকাগুলো আর এখনকার পত্রপত্রিকাগুলোর খবরের মধ্যে খুব তফাৎ নেই। আপনারা যদি সেই সময়কার দৈনিক বাংলা বলেন, গণকণ্ঠ বলেন, এরকম আরও যেগুলো পত্রিকা ছিল, ইত্তেফাক বলেন, সেই পত্রিকাগুলো যদি দেখেন আর বর্তমানে প্রতিদিন যে পত্রিকাগুলো বের হচ্ছে, এই পত্রিকাগুলো যদি দেখেন, ফ্রন্ট পেজগুলো যদি দেখেন, তাহলে দেখবেন কালার্ড এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নিউজের খুব একটা তারতম্য কিন্তু নেই, অর্থাৎ নিউজের বিষয়বস্তুর খুব একটা তারতম্য নেই। এখন ওই বাংলায় একটা কথা আছে, ইল্লত যায় না মইলে, খাসলত যায় না ধুইলে। এটা কম বেশি সবাই শুনেছেন কথাটা। তো এখন আমার কাছে মনে হয় হ্যাঁ সিলেটি ভাষা, জি। আপনারা যেহেতু এখানে অধিকাংশ আমাদের এখানে উপস্থিত মানুষেরা অধিকাংশ সিলেটি, সেই জন্য এটা এর একই উক্তি দেশের অন্যান্য অঞ্চলেও আছে, বাট সিলেটিতে দিয়েই আমি শুরু করলাম যাতে বুঝতে সবার সুবিধা হয়। তো এখন আলোচনার সেকেন্ড পর্ব যদি ধরি, আলোচনার সেকেন্ড পর্বে এই কথাটা দিয়ে শুরু করতে হচ্ছে। এখানে আমাদের এখানে একজন বিশিষ্ট অতিথি আছেন, আবুল হাসনাত সাহেব, ডক্টর হাসনাত সাহেব। ওনার মতন সমাজে বহু মানুষ আছেন, বহু মানুষ ওনার মতন আছেন। উনি যেই ধরনের মানুষ, ওরকম বহু মানুষ আছেন। প্রত্যেকটি মানুষ, সেই মানুষগুলোর প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করুন, প্রত্যেকটি বিবেকবান মানুষকে আপনারা জিজ্ঞেস করুন যে তফাৎটা কি। ওনারা বলবে
কোনোই তফাৎ নাই। বাপ এবং বেটির শাসনের মধ্যে তফাৎ কোনোটাই নাই। তখন ছিল অ্যানালগ, এখন হচ্ছে ডিজিটাল। তখন অ্যানালগ পদ্ধতিতে ব্যাংক ডাকাতি হয়েছে, খুন খারাপি হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। ওই নারায়ণগঞ্জের 7 মার্ডার এই আমলেও হয়েছে, সূর্য সেন হলের সামনে 7 মার্ডার সেই আমলেও হয়েছে। এখন এই যে বললাম খাসলত যায় না ধুইলে, এটি কিন্তু আমাদের কারো কথা না, এটি আমাদের কারো কথা না। আওয়ামী লীগের যে চুরির খাসলত, আওয়ামী লীগের যে ব্যাংক ডাকাতির খাসলত, এটি যে কোনোভাবেই ধুলে পেটালে ওয়াশ করলে ডিটারজেন্ট দিয়ে কোনোভাবেই যে কিছু হয় না, এটির সবচেয়ে বড় প্রমাণ দিয়ে গেছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান নিজেই 1975 সালে চাটার দল, চোরের দল আখ্যা দিয়ে কোন রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল? আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছিল। শেখ মুজিব খুব ভালো করেই বুঝেছিল যে এরা হচ্ছে চোরের দল, এরা হচ্ছে চাটার দল, এরা হচ্ছে ব্যাংক ডাকাতের দল। আমরা কি দেখলাম? শেখ মুজিব যখন চোরের দল চাটার দল বলেছিল, সেই সময় আমরা দেখলাম যে শেখ কামালের ব্যাংক ডাকাতি। ওকে, তারপরে এত বছর পরে আবার আমরা কি দেখলাম? এত বছর পরে আমরা দেখলাম ভাইগনার ব্যাংক ডাকাতি ইন এ ডিজিটাল ফর্ম, ইন এ ডিজিটাল ওয়ে। বাংলাদেশ ব্যাংকের নিজের হিসাবে এই গত মে মাসে বাংলাদেশ ব্যাংক নিজেই বলছে যে 2010 সাল থেকে 15 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কত হাজার কোটি টাকার হিসাব নেই? 12,000 কোটি টাকার হিসাব নেই। কি আশ্চর্য ব্যাপার! 12,000 কোটি টাকার কোনো হিসাব নেই। কি পরিমাণ টাকা অপচয় হয়েছে জনগণের টাকা। শুধুমাত্র তাই নয়, আরও কি, ওয়াশিংটন ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান আছে যারা এই যে ফাইন্যান্সিয়াল পেপারগুলো ডিল করে, পৃথিবীর বিভিন্ন দেশের রিসার্চ করে। সংক্ষেপে তাদের নাম হচ্ছে জিএফআই। শুধু জিএফআই যে বলেছে তা না, খোদ আবার বাংলাদেশ ব্যাংক কি বলছে যে গড়ে কয়দিন আগে বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর উনিই বলেছেন গড়ে গত 7-8 বছর যাবৎ গড়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 70 থেকে 72 হাজার কোটি টাকা পাচার হচ্ছে। 70 থেকে 72 হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এই টাকাগুলো কার? জনগণের টাকা। এবার বুঝেছেন আমি যে বলেছি ইল্লত যায় না মইলে খাসলত যায় না ধুইলে, কত খাঁটি কথা। এবং এবার বুঝেছেন শেখ মুজিব কত কারেক্টলি আওয়ামী লীগ সম্পর্কে তার নিজের কথাটি বলেছিল। শেখ মুজিবকে এই জন্য আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে একটি পুরস্কার কিছু দেওয়া উচিত, মরণোত্তর পুরস্কার এই জাতীয় কিছু দেওয়া উচিত। হ্যাঁ, এখন দেখেন কিছুদিন আগে এই যে তাদের এই ব্যাংক ডাকাতির কথা, এই শেখ হাসিনার ফ্যামিলি, শেখ কামালের ভাইগনা, তাদের যে চুরি বাটপারি আত্মসাৎ জনগণের অর্থ, এইটা সম্পর্কে যদি কেউ কিছু তথ্য প্রমাণ দিয়ে বলতে চায়, তাকে রিমান্ড নেওয়া, জেল জুলুম করা, নির্যাতন করা, এটি একটা কমন ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা প্রায় 1-1.5 বছর আগে আমেরিকার ঠিকানা পত্রিকা তারা একটি নিউজ ছাপলো। কি ছাপলো? যে শেখ কামালের ভাইগনা যে তার $300 মিলিয়ন বলে হদিস আছে আমেরিকান একটি সংস্থার কাছে। সেই পত্রিকার বিরুদ্ধে কিন্তু কোনো কেস করেনি তারা। বাংলাদেশে যেরকম
কিছু কেউ বললেই বিরোধী দলের নেতাকর্মীরা, বিরোধী দলের কোনো কলামিস্ট, লেখক, অর্থাৎ এই আওয়ামী লীগের সাথে যায় না এরকম কেউ যদি কোনো তাদের সম্পর্কে একটি সত্য কথা বলে, তাদের অন্যায় সম্পর্কে, তাদের জোচ্চুরি সম্পর্কে, তাদের চুরি সম্পর্কে, কথাটি বলার আগেই তার রিমান্ড হয়ে যাচ্ছে, জেল হয়ে যাচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে। কিন্তু ঠিকানা পত্রিকা তো $300 মিলিয়ন হদিস আছে এরকম একটা নিউজ করলো, কই ঠিকানার বিরুদ্ধে তো কেস করলো না। এখন হতে পারে দুটো কারণে কেস করেনি, ভয় পেয়েছে যদি ঠিকানা বাকিটা প্রকাশ করে দেয়, এক এই কারণে কেস করেনি, দুই আরেকটি কারণে কেস করেনি যে এইসব দেশে প্রমাণ ছাড়া কোনো কেস করা যায় না, জানেন তো আপনারা। কিন্তু বাংলাদেশে কেন করা যাচ্ছে? বাংলাদেশে এই জন্য করা যাচ্ছে, আবারও প্রমাণ হলো যে বাংলাদেশের নিম্ন আদালতই বলেন বা উচ্চ আদালতই বলেন, এরা যে রাজনৈতিক প্রভাব মুক্ত নয় সেটি আবার প্রমাণ করলো শেখ হাসিনা এবং তার এই অবৈধ সরকার। এবং সেই জন্যই বাংলাদেশের উচ্চ এবং নিম্ন উভয় আদালতকে যে তারা ইচ্ছা মতন ধাবিত করতে পারে, ইচ্ছা মতন যা ইচ্ছা রায় দেওয়াতে পারে, সেই জন্যই বাংলাদেশের মধ্যে কেউ কিছু বলতে গেলে, তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে কোর্ট এই রায় দিয়ে দেয়, এবং যে রায় সত্যের বিরুদ্ধে যায়, মিথ্যার পক্ষে যায়। আমরা কি দেখি? আমরা দেখি সমগ্র দেশবাসী, এটা এখন সবার আমাদের একদম এটা মুখস্থ হয়ে গেছে এবং এটা একটা ওপেন খেলা হয়ে গেছে। কি খেলা হয়ে গেছে? যখনই আমরা দেখি যে তাদের এসব চুরির ঘটনা, সেই ফিলিপাইনের পত্রিকা, ফিলিপাইনের মিডিয়া যখন বলে দিল 800 কোটি টাকা গায়েব, বাংলাদেশ ব্যাংকের থেকে 12,000 কোটি টাকা গায়েব, বছরে প্রায় গড়ে 70-72 হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, তারপরে পানামাতে যখন এই অবৈধ হাসিনা সরকারের বিভিন্ন কাছের লোকজনের নাম চলে আসলো, এইগুলো থেকে জনগণের দৃষ্টি, দেশবাসীর দৃষ্টি ডাইভার্ট করানোর জন্য তারা একটা নতুন নাটক তৈরি করলো। নতুন নাটক কি? হ্যাঁ, সরি, না ওটা তো আছে, ওটার পরে ওটা দিয়ে যখন সুবিধা করতে পারলো না, আরেকটা নতুন নাটক তারা তৈরি করলো। কি নাটক তৈরি করলো? মোসাদ নাটক। মোসাদ নাটক তারা তৈরি করলো। আসেন সংক্ষেপে এই নাটকটা আমরা একটু দেখি। এখন আমাদের একজন নেতা, আমাদের একজন কর্মী, সে ভারতে গিয়েছে। ভারতে তার পরিচিত ছিল বিজেপির একজন নেতা, সে তাকে তাদের একটা অনুষ্ঠানে ইনভাইট করেছে। সেখানে ঘটনাচক্রে একজন লোকের সাথে দেখা হয়ে গেছে, যে লোকটি ইসরায়েলি সরকারের কিছু একটা হবে, দেখা হয়ে গেছে। হঠাৎ করে সেই পত্রিকা ফেসবুকে ছবি ছাপা হয়েছে, সেটি নিয়ে হয়ে গেল যে মোসাদের সাথে বলে বিএনপি ষড়যন্ত্র করছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাও আবার ইন্ডিয়াতে, আচ্ছা তাও আবার ইন্ডিয়াতে করছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ষড়যন্ত্রের কাহিনী ফেটেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার লোকজন, আসেন এটার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দেই, কিছু জিনিস জানা দরকার। যে এই যে প্যালেস্টাইন, ফিলিস্তিন, এদের জন্য বিএনপি, শহীদ জিয়া, বিএনপি দল বা সরকার কি করেছিল কখন? শহীদ জিয়ার সময় ফিলিস্তিনের মানুষের প্রতি একত্বতা ঘোষণার জন্য সবচেয়ে প্রথম একটি ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল শহীদ জিয়ার সময়। যেই ডাক টিকিটের ছবিটি ছিল এমন যে একজন ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে আলাস্কা মসজিদের ছবি। শুধু তাই নয়, ডাক টিকিটের নিচে লেখা ছিল, আমরা বীর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের সালাম জানাই। শুধু তাই নয়, 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণে প্রথমবারের মতন বাংলাদেশ সফর করেছিলেন ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা ইয়াসির আরাফাত। সে সময় শহীদ জিয়া কিন্তু নিজে উপস্থিত থেকে লাল গালিচা সম্বোধনা দিয়েছিলেন আরাফাতকে, এই ফিলিস্তিনি নেতাকে। শুধু তাই নয়, কিন্তু শহীদ জিয়ার নেতাধীন বিএনপি সরকারের সময় কিন্তু বাংলাদেশ 15 সদস্য বিশিষ্ট জেরুজালেম সমন্বয় কমিটি, 6 সদস্য বিশিষ্ট জাতিসংঘে জেরুজালেম সমন্বয় কমিটি, এমনকি 3 সদস্য বিশিষ্ট আল কুদস কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল।
এই যে এইগুলো সবই ছিল বিএনপি তথা বাংলাদেশের অর্জন, বাংলাদেশের মানুষের অর্জন। কাজে বিএনপিকে যদি এখন বলে যে ইসরায়েলের সাথে এক হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটি আর যাই হোক, এটি একমাত্র রং হেডেড পাগল অবৈধ শেখ হাসিনার মুখেই মানাতে পারে। এখন আসেন আমরা অন্য জায়গায় যাই। নাটকটা তারা কেন করেছে? এই যে নাটকটা করলো, এই নাটকের উদ্দেশ্য আবার জনগণের অর্থ আত্মসাৎ করা। এই নাটকের উদ্দেশ্য আবার অন্যতম উদ্দেশ্য, আরও উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আপনাদের সামনে আমি বলছি। এই সাফাদি নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে জনগণের আবার সেই অর্থ টাকা পাচার করা বিদেশে। প্রকৃত ঘটনা হচ্ছে সরকার, এই বাংলাদেশের বর্তমান সরকার যুক্তরাষ্ট্র ভিত্তিক, খেয়াল করে শুনবেন, নামগুলো মনে রাখবেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইসরায়েলি প্রতিষ্ঠান ভেরিরেন্টের কাছ থেকে $200 কোটি মূল্যের তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি কিনতে যাচ্ছে। তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি $200 কোটি। আমেরিকান বেসড ইসরায়েলি কোম্পানি ভেরিরেন্ট, কোম্পানির নাম ভেরিরেন্ট। বিষয়টা কিন্তু পৃথিবীর অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলা জানতে পারেনি 2015 সালের আগে। জিমি জনসন গ্লোবাল রিসার্চ সিএম জানিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির লক্ষ্য হচ্ছে, এটা হচ্ছে ওই যে টেলিফোন বাগিং টাগিংয়ের একটা ইউনিট আর কি, মানে একটা মেশিনের নাম, ইউনিট 8200 প্রযুক্তি ব্যবহার করা। বাংলাদেশ সরকার তথ্য আদান প্রদান যাতে ধরতে পারে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে। এই যে ইউনিট 8200, এই যন্ত্রটা ইসরায়েলি গোয়েন্দা তারা ব্যবহার করে। ইউনিট 8200-এর একজন সাবেক সদস্য ইদান টেন্ডলার জানিয়েছেন, বাইরের গবেষণা অগ্রগতির উপর নির্ভর না করে 8200 প্রযুক্তি তাদের গ্রাহকদের অর্থাৎ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কাজ করে। তথ্য বিশ্লেষণ, ডাটা সংরক্ষণ, তথ্য আটকে দেওয়া ও গোয়েন্দা ব্যবস্থাপনা সহ সকল প্রযুক্তি ঘরের মধ্যে করা সম্ভব। দুই পক্ষ বলতে ইসরায়েল এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, অর্থাৎ দুই পক্ষই প্রযুক্তিবিদ্যা প্রতিদিন পাশাপাশি বসে সুনির্দিষ্ট চাহিদা মোতাবেক সব ব্যবস্থা করতে পারবে। এই সংস্থাটা আরও বলছে, বাংলাদেশ সরকারের এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তার গোপনীয়তা একটি ইসরায়েলি প্রতিষ্ঠানের কাছে যেমন প্রকাশিত হয়ে যাবে, সেই সঙ্গে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে সমঝোতাও তৈরি হবে। পত্রিকা একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লাস্টের লাইনটা খেয়াল করবেন, যে 2010 সালে গঠিত জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের পক্ষে এই চুক্তির মধ্যস্থতা করেছেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা। এবার বুঝেছেন নাটকের মোসাদ, নাটকের অন্যতম আসল রহস্য এবং উদ্দেশ্য আবার সেই জনগণের টাকা চুরি। যন্ত্রপাতি কিনে বিরোধী দলের নেতাকর্মীরা কোথায় কি বলছে, কি করছে, কোথায় কি আছে, এইগুলা ধরার ব্যবস্থা করা, এটা তো আছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রধান অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে টাকা পাচার করা, ব্যবসা করা। এখন ইসরায়েলের সাথে সখ্যতাই হোক আর ষড়যন্ত্রই হোক, কে করছে ভাই? বিএনপি করে না। বিএনপির ষড়যন্ত্র করার কোনো দরকার নেই। বিএনপি যা করবে জনগণকে সাথে নিয়ে করবে। বিএনপি যা করবে দেশবাসীকে সাথে নিয়ে করবে। কারণ আসেন 26শে মে
বাংলাদেশের প্রায় সমগ্র পত্রপত্রিকায় একটি নিউজ ছাপা হয়েছিল। আপনাদেরকে একটি ঘটনা শুনিয়েছিলাম এর আগেও, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে খুব সম্ভব, যে শেখ মুজিব তৎকালীন এক ছাত্র নেতাকে কিছু একটা দিয়ে বলেছিল, এই কিছু একটা রাখো, মনে আছে? এই সেই নেতা বর্তমানে অবৈধ সরকারের অন্যতম অবৈধ মন্ত্রী। সেই অবৈধ মন্ত্রী কি বলেছে? সেই অবৈধ মন্ত্রী বলেছে তার নিজ এলাকায়, তার নিজ ডিস্ট্রিক্টে একটি জনসভার মধ্যে বলেছে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 40টি আসনও পাবে না। কাজেই ষড়যন্ত্র বিএনপি করার দরকার হয় না। বিএনপি যা করবে প্রকাশ্যে জনগণকে সাথে নিয়ে করবেন। আজকে আমরা যদি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নির্বাচনকে সামান্য একটু বিশ্লেষণ করি, কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই যে দেশ স্বাধীনের পরে শেখ মুজিব পাকিস্তানি পাসপোর্ট পকেটে নিয়ে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর আসন বসে পড়ল কোনো নির্বাচন ছাড়াই। ঠিক আছে, বসে পড়ল, ভালো কথা। 1 বছর পরে 1973 সালে যখন নির্বাচন দিল, সেই নির্বাচনে প্রথমবারের মতন দেশবাসী দেখল যে আওয়ামী লীগ নামক দলটি কিভাবে ব্যালট বাক্স চুরি করতে হয় সেটিতে তারা পারদর্শী। আওয়ামী লীগ নামক দলটি কিভাবে ব্যালটে সিল মেরে ভোট দিয়ে দিতে হয়, ভোটার উপস্থিত না হলেও সে ব্যাপারেও পারদর্শী। কাজেই নির্বাচনের মাধ্যমে 73 সালেও সেদিনও তারা সরকার গঠন করেনি। আসেন এরপরে আসেন আমরা যদি 1996 সালের নির্বাচন দেখি। 96 সালের নির্বাচন কি দেখি? যে সেই সময় তারা, মনে আছে আপনাদের, তারা তথাকথিত জনতার মঞ্চ রেডি করেছিল। সেই জনতার মঞ্চ থেকে তারা প্রশাসনকে ভয় দেখিয়ে, ইনফ্লুয়েন্স করে, টাকা পয়সা দিয়ে সামান্য কিছু সিটের ব্যবধান করে 21 বছর পরে সেদিন আবার ক্ষমতা তারা দখল করেছিল। আসেন, তার মানে সেই নির্বাচনও স্বচ্ছ তাদের ছিল না, 73 নির্বাচনও স্বচ্ছ তাদের ছিল না। আসেন এরপরে 2009 হলো তো, 9 হলো না ফখরুদ্দিন? 8 শেষে, রাইট, 8 ডিসেম্বরে 2000 সালের 8 নির্বাচন। সেই নির্বাচন কি সুষ্ঠু এবং স্বচ্ছ হয়েছিল? সেই নির্বাচনও সুষ্ঠু এবং স্বচ্ছ হয় নাই। সেদিনও আমরা দেখেছিলাম যে কিভাবে তারা মঈন ফখরুদ্দিনের সাথে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে নয়, বরং সমগ্র বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে সেদিন রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। কারণ ষড়যন্ত্র যে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে মঈন ফখরুদ্দিনের সাথে শেখ হাসিনা করেছিল, সেটা শেখ হাসিনা নিজের মুখেই বলেছে। কি বলেছিল শেখ হাসিনা নিজের মুখে? যে তার আন্দোলনের ফসল হচ্ছে মঈন ফখরুদ্দিন, তাই নয় কি? কাজেই ষড়যন্ত্র তো সেই সময় থেকে তারা বিএনপির বিরুদ্ধে করেছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। শুধু তাই নয়, আসেন এরপরে 2014 সালের নির্বাচন। সমগ্র দেশবাসী না, কম হয়ে গেল। সমগ্র এশিয়াবাসী, তাও বোধহয় কম হয়ে গেল। সমগ্র বিশ্ববাসী সেদিন দেখেছে কিভাবে 154 জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত করে ফেলল। এই তামাশার নির্বাচন সেদিনও তারা দেখেছে। কাজেই আমরা যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি, কোনো নির্বাচন নেই যেই নির্বাচনে আওয়ামী লীগ সুষ্ঠু স্বাভাবিকভাবে আসতে পারে। সেই জন্যই ভুল করেই হোক আর যেভাবেই হোক, এই অবৈধ মন্ত্রী সঠিক কথাটি বলে ফেলেছে যে সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নামক দলটি কোনোভাবেই 40টির বেশি আসন পেতে পারে না। আমি মনে করি আর একটু কম, 10-12টা বোধহয় হয়তো বেশিই বলে ফেলেছে, তাই নাকি? আপনারা কি একমত? মানুষজনের কাছে, দেশের মানুষের কাছে যা শুনি তার থেকে বোধহয় 8-10টার সংখ্যা, 10-12টার সংখ্যা বোধহয় বেশিই দিয়ে ফেলেছে। যাই হোক, সেটি দেশের মানুষ। তবে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনোভাবেই আসা সম্ভব নয়। আর যতদিন এই কি রকিবুল না কি আছে, এই যে একটা কি নির্বাচন কমিশন, এর কোনোভাবেই সম্ভব নয়। কাজেই আজকে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশকে যদি সত্যিকারভাবে আমরা ভালোবাসি, আমরা যদি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে
দেশের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি, বিশ্বের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক, তাহলে আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদের চেতনায় যারা আমরা উদ্বুদ্ধ, জাতীয়তাবাদের চেতনায় যারা, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় যারা আমরা বিশ্বাস করি, আমাদের সকলকে একত্রিত হবে। এবং জাতীয়তাবাদের চেতনায় যারা বিশ্বাস করে তারাই বিশ্বাস করে যারা 1952 সালে উর্দুর বিরুদ্ধে আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। সেই মানুষগুলো বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে, সেই মানুষগুলোই বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, সেই মানুষগুলোই বাংলাদেশে জাতীয়তাবাদের অস্তিত্বে বিশ্বাস করে যারা 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের আজকের এই বাংলাদেশকে স্বাধীন করেছিল। কাজেই লক্ষ মানুষ সেদিন জীবন উৎসর্গ করেছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে। 52 সালেও উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ আত্মত্যাগ করেছিল, বহু মানুষ নির্যাতন ভোগ করেছিল। আজকে আপনাদের এখানে সকলের উপস্থিতিতে একটি প্রস্তাব আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রস্তাবটি আমরা চেষ্টা করব যখন আমরা নির্বাচিত হয়ে, একটি সুষ্ঠু নির্বাচিত হয়ে আগামীতে যখন বিএনপি সরকার প্রতিষ্ঠিত করবে, আমি চাই আমরা এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশবাসীর সামনে উপস্থাপন করব। দেশবাসী যদি গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নেই, দেশবাসী যদি রিজেক্ট করে তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেশবাসীর সামনে আমরা উপস্থিত করব। ঠিক যেভাবে আজকে ইউকে সমগ্র দেশবাসীকে নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা ইউরোপের বিরুদ্ধে থাকবে বা ইউরোপের সাথে থাকবে নাকি ইউরোপের বাইরে চলে আসবে। কি আমার সেই প্রস্তাব? সংক্ষেপে, আপনাদের রাত হয়ে যাচ্ছে, আমি শেষ করে দেব, বাট সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। দুটো ঘটনা আমি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে অন্যতম ইম্পর্টেন্ট দুটো ঘটনা, একটি হচ্ছে 52 ভাষা আন্দোলন, আরেকটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। দুটোই কিন্তু আমরা উর্দু বা পাকিস্তানের বিরুদ্ধে করেছিলাম, তাই নয় কি? পাকিস্তানিদের ভাষা ছিল উর্দু ভাষা, আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সেদিন আমরা বুকের রক্ত দিয়েছিলাম। পাকিস্তান আমাদের দেশ শাসন করত, আমরা নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। এখন কোথায় বিএনপির কাউকে নেতাকর্মীকে তো দেখি না রাজাকারদের সাথে আত্মীয়তা করতে। শেখ হাসিনা তো নিজের মুখেই বলে, হ্যাঁ আমার বেয়াই রাজাকার, তবে ভালো রাজাকার। এখন বিএনপি বাংলা করলে ইংরেজি শব্দ, বাংলা করলে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানুষ বিএনপি বলতে ভালোবাসে, বাংলায় বলেন ইংরেজিতে বলেন যেটাই। আওয়ামী লীগ এইদিকে বেয়াই রাজাকার, ওইদিকে দেখি পাকিস্তানি কি কোট পরে থাকে যেটা পাকিস্তানের লোকজন পরে, আবার আওয়ামী লীগ অর্থাৎ উর্দু কেমন জানি, আওয়ামী লীগ, আওয়াম জাতি, আওয়ামী লীগ মানে জাতীয় দল, তাই নয়। আমি আপনাদের সামনে একটি প্রস্তাব উপস্থাপন করতে চাই। ইনশাল্লাহ আমরা যখন সামনে সরকার গঠন করব তখন এটি জনগণের সামনে নিয়ে যাব, যে জাতি নিজের বুকের রক্ত দিয়ে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করে, যে জাতি নিজের জীবন আত্মোৎসর্গ করে নিজের দেশকে প্রতিষ্ঠিত করে, সেই দেশে, যে দেশের বিরুদ্ধে আমরা ভাষা আন্দোলন করলাম, যে দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম, সেই দেশের শব্দ সম্মিলিত কোনো রাজনৈতিক দল, অর্থাৎ উর্দু ভাষা দিয়ে যেই রাজনৈতিক দল নিজেদেরকে পরিচালিত করে, সেরকম কোনো দল কি বাংলাদেশে থাকা উচিত? আমি তো মনে করি, হ্যাঁ সেটাই তো। আওয়ামী লীগ উর্দু আর ইংরেজির সংমিশ্রণ, মেইন কথাটা তো উর্দু। আরে ভাই, পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম, ভাষা আন্দোলন করলাম, এখন উর্দু নাম নিয়ে আমাদেরকে চলতে হবে? এ কেমন দেশপ্রেম, এ কেমন ভাষার প্রতি প্রেম তাদের? আমার প্রস্তাব থাকবে, আমরা একটি আইন পাশ করব যে বাংলাদেশে যদি রাজনৈতিক দল রাখতে হয়, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তাহলে দলের নাম হতে হবে বাংলায়, অথবা যেহেতু ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, আন্তর্জাতিক ভাষা হিসেবে
গৃহীত স্বীকৃত, অথবা ইংরেজি নাম রাখতে হবে। দেশের মধ্যে হয় বাংলা আর নালে ইংরেজিতে নাম রাখতে হবে, কিন্তু উর্দু নাম দিয়ে রাজনৈতিক দলের নাম রাখা যাবে না। যেই দলের নাম উর্দু দিয়ে হবে সেই দলকে ব্যান্ড করে দেওয়া হবে। তাই শহীদ জিয়ার এই 35তম শাহাদাত বার্ষিকীতে এসে আজকে আপনাদের সকলের কাছে, আপনাদের মাধ্যমে, সংবাদ কর্মী ভাইরা এখানে আছেন, তাদের মাধ্যমে সমগ্র দেশের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী সকল নেতা কর্মী সমর্থক ভোটারদের কাছে আমার আহ্বান থাকবে, আজকে আমাদের সকলকে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ থাকার। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছলে বলে কৌশলে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে আমাদের মাঝে। আমাদেরকে সকল বিভ্রান্তিকে পাশে রেখে, সকল মিথ্যাকে পাশে রেখে, সকল কিছুকে পাশে রেখে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে, এবং দলের সামনে যে কর্মসূচি আসছে সেই কর্মসূচিকে আমাদের সঠিকভাবে নিষ্ঠার সাথে, সততার সাথে পালনের মাধ্যমে আমাদের দেশ থেকে যে গণতন্ত্র হারিয়ে গেছে, হাইজ্যাক করা হয়েছে, গুম করা হয়েছে, সেই গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। সেই শহীদ জিয়ার রেখে যাওয়া বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। যেই আশা উদ্দীপনা আকাঙ্ক্ষা নিয়ে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিল, আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হবে। আগামী দিনে আবার ইনশাল্লাহ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটিকে পূরণ করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে আমাদের আন্দোলনকে সফল করার আহ্বান রেখে আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।